তাহলে প্রথমে প্রাচীরটা এরকম মানে পুরোটাই থাকে, এরপরে যখন আমরা ভোল্টেজ বাড়াচ্ছি ইলেকট্রনের পরিমাণ বাড়তেছে, এই পাশ থেকে ইলেকট্রন এই পাশ থেকে হোল দুজন একটা প্রেসারাইজ করতেছে, এখানে তাদের ইয়েটা শুরু হয়ে যাচ্ছে এরকম, প্রায় একটা সময় সেটা কি হয় ছিদ্রের মতো আর কি, মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। তাহলে দেখো এখানে অনেক ইলেকট্রন হয়ে যায় ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে, আর এখানে হোলের সংখ্যাও বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রন গুলো যে এদিকে যাবে চাইলে কি সবগুলো একসাথে যেতে পারতেছে এই সরু পথ দিয়ে? না। না ভাইয়া। তাহলে প্রাথমিক পর্যায়ে যে ইলেকট্রন গুলো যাচ্ছে সেগুলোর পরিমাণ কি থাকে? অনেক কম। মানে প্রথমে তড়িতের প্রবাহ যায় অনেক কম, আস্তে আস্তে সেই রাস্তাটা কি হয় প্রশস্ত হয়ে যায় আস্তে আস্তে ভোল্টেজের সাথে সাথে। তাহলে ভোল্টেজ দিবা রাস্তা কি হবে প্রশস্ত হবে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। তো এই ভোল্টেজ বাড়াচ্ছ তার সাথে সাথে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ মানে কার প্রবাহ? তড়িৎ প্রবাহ না? জি ভাইয়া। এই ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের একটা লেখচিত্র আছে। কোন ঝোঁকের ক্ষেত্রে? সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে। যদি লেখচিত্রটা একটু খেয়াল করো, এদিকে হচ্ছে ভোল্টেজ, এদিকে হচ্ছে তড়িতের প্রবাহ। তো প্রথমে তুমি ভোল্টেজ দেওয়া মাত্র তড়িৎ পাচ্ছ না, কিছুক্ষণ পরে গিয়ে তুমি তড়িৎ প্রবাহ পাবা, এবং সেটা একসময় গিয়ে অনেক বেশি হয়ে যাবে, কারণ তখন রাস্তা সম্পূর্ণটা কি হবে খুলে যাবে। তাহলে প্রথমে তুমি ভোল্টেজ দেওয়া মাত্রই কি পাচ্ছ না? তড়িৎ প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ পাচ্ছ না, কারণ ওই ভোল্টেজ দেওয়ার কারণে প্রথমে প্রাচীরটা শুরু হয়, তারপর এক সময় কি হয় সেটা ভেঙে যায়। কি বলছি বুঝা গেছে? কি বলছি বুঝা গেছে? জি স্যার। তার মানে তুমি ভোল্টেজ দিলেই সাথে সাথে তড়িৎ প্রবাহ পাচ্ছ না, কারণ মাঝখানে যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটাকে কি করতে হবে ভাঙতে হবে না? জি ভাইয়া। তো সেটা ভাঙার জন্য তোমাকে কিছু ভোল্টেজ আগে ব্যয় করতে হয়, যেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলছি যে সিলিকনের জন্য কত ভোল্টেজ 0.7 ভোল্টেজ, আর জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্টেজ। এই ভোল্টেজের একটা নাম আছে, সেটাকে আমরা বলি নি ভোল্টেজ। নি মানে হাঁটু ভোল্টেজ, KNEE, নি ভোল্টেজ। নি ভোল্টেজ অর্থাৎ তুমি বিভব দেওয়ার সাথে সাথে তড়িৎ প্রবাহ হয় না, যেই ভোল্টেজ দেওয়ার পরে গিয়ে তড়িৎ প্রবাহ তুমি পাওয়া শুরু করতেছো সেই ভোল্টেজের নাম হচ্ছে নি ভোল্টেজ, যেখান থেকে সম্মুখমুখী ঝোঁকের তড়িৎ প্রবাহের কি হয় সৃষ্টি হয়, সেটাকে আমরা বলতেছি নি ভোল্টেজ। তাহলে সেই নি ভোল্টেজের মান সিলিকনের জন্য 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট। কথা কি বুঝে গেছে? এই যে ডায়োডটা আমরা তৈরি করছি সেই ডায়োডটা সিলিকন দিয়ে তৈরি না করে যদি আমরা জার্মেনিয়াম দিয়ে তৈরি করতাম, তাহলে 0.3 ভোল্টেজের পরে এই ব্যারিয়ারটা ভেঙে যেত, আর তখন এন টাইপ থেকে ইলেকট্রন কোথায় পি টাইপে চলাচল করতে পারত। কথা কি বুঝে গেছে? জি স্যার। এটা কি ধরনের ঝোঁক বলছি? এবার একটু কষ্ট করে দেখবা বইতে সম্মুখী ঝোঁকের 1 নাম্বার বলতে আমরা এখন এতক্ষণ যেটা বললাম সেটাকে আমরা বলি সম্মুখী ঝোঁক অথবা ফরওয়ার্ড বায়াস। এই সম্মুখী ঝোঁক অথবা ফরওয়ার্ড বায়াসের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন তুমি অলরেডি বলে দিতে পারতেছো। প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে অবশ্যই ডায়োডের পজিটিভ টাইপের সাথে ব্যাটারির পজিটিভ, আর নেগেটিভ টাইপ অর্ধগরির সাথে ব্যাটারির নেগেটিভ যুক্ত করতে হবে। যদি যুক্ত করি তাহলে সেটা কিসে থাকবে? সম্মুখী ঝোঁক অথবা ফরওয়ার্ড বায়াসে থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা কি, এই সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে মাঝখানে যে প্রাচীরটা দেখা যায় সেই প্রাচীরটা কি হয় আস্তে আস্তে সরু হয়ে যায় ভোল্টেজের সাথে সাথে, একসময় সেটা কি হয়ে যায় সম্পূর্ণরূপে ভেঙে যায়, তখন তড়িৎ প্রবাহ শুরু হয়। কথা কি বুঝা গেছে? এই 2-3টা বৈশিষ্ট্য আমরা চাইলে চাইলে আমরা 2-1টা বৈশিষ্ট্য এভাবে বলতে পারি। তারপর বইয়ে কয়েকটা জিনিস লেখা আছে, তুমি একটু মনে রাখবা বা দেখবা যে জিনিসগুলো তুমি বুঝতেছো কিনা। আর এরপর আসতেছে নি ভোল্টেজের ব্যাপারটা। নি ভোল্টেজ সিলিকনের জন্য 0.7, জার্মানিয়ামের জন্য হচ্ছে 0.3।
এই ছিল আমাদের সম্মুখী ঝোঁক। এবার আমরা আসবো বিমুখী ঝোঁক। বিমুখী বা বিপরীতমুখী ঝোঁক, যেটাকে আমরা ইংলিশে বলতেছি রিভার্স বায়াস, সেটা কিভাবে কাজ করে বা সেটা দিয়ে আমাদের লাভ কি লস কি সবকিছু আমরা একটু দেখবো এখানে। 2 নাম্বারের নাম হচ্ছে বিমুখী বা রিভার্স বায়াস। বিমুখী ঝোঁক অথবা রিভার্স বায়াস। তাহলে আসি এবার সেটা কি কাজ করে। এখানে আমরা সম্পূর্ণ উল্টা করব সবকিছু, অর্থাৎ পি টাইপের সাথে আগে যেখানে ব্যাটারির পজিটিভ যুক্ত করছি এখানে যুক্ত করব কি নেগেটিভ। তাহলে প্রথমে পি আর এন যখনই তুমি তৈরি করে ফেলবা সাথে সাথে তাদের মাঝখানে একটা নিরপেক্ষ অঞ্চল তৈরি হয়ে যায়, সেটা আগে থেকে আমরা ডিফাইন করে দেব। এই অংশ হচ্ছে পি, এই অংশ হচ্ছে এন টাইপ, পি টাইপ এন টাইপ। তাদের ব্যাটারির পি টাইপের সাথে এবার আমরা ব্যাটারির নেগেটিভ আর এটার সাথে ব্যাটারির পজিটিভ যুক্ত করব, তাহলে সে রিভার্স বায়াসে যাবে। এখানে থাকবে হোল, এখানে থাকবে বাড়তি ইলেকট্রন যেহেতু এন টাইপ। তাহলে জেনারেল নিয়ম কি, এটা হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি, নেগেটিভ থেকে ইলেকট্রন পজিটিভে প্রবাহিত হবে। এখন আমরা যেভাবে সংযোগ দিছি যদি তুমি একটু খেয়াল করে দেখো, এখানে ইলেকট্রন আছে সেটা ব্যাটারির পজিটিভের সাথে, আর এখানে ঘাটতি অর্থাৎ জায়গা খালি আছে সেখানে ইলেকট্রনের দরকার। তাহলে তুমি যখন ভোল্টেজ বাড়াবা তাহলে যেখানে যেখানে গ্যাপ আছে ইলেকট্রন গুলো সেখানে সেখানে গিয়ে বসে যাবে, আর এখানে যে বাড়তি ইলেকট্রন আছে পজিটিভ সেই ইলেকট্রনগুলোকে টেনে তার কাছে নিয়ে চলে আসবে। তাহলে ঘটনা কি হচ্ছে, যেখানে হোল ছিল হোলগুলো নিরপেক্ষ হয়ে যাচ্ছে। কোত্থেকে ইলেকট্রন যাচ্ছে, কোষ থেকে। আর এন টাইপে যে ইলেকট্রন গুলো বাড়তি ছিল কোষ সেই ইলেকট্রন গুলোকে কি করতেছে, নিয়ে আসতেছে ধনাত্মক প্রান্তে। কথা কি বুঝছো? আরেকবার বলেন ভাইয়া। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন গিয়ে গিয়ে পজিটিভ টাইপের যে হোল সেই জায়গাগুলোকে ফিল আপ করে ফেলতেছে, আর নেগেটিভ টাইপে যে বেশি বেশি ইলেকট্রন গুলো ছিল সেগুলোকে সে টেনে নিয়ে চলে আসতেছে, মানে ধনাত্মক প্রান্ত নিয়ে চলে আসতেছে। তাহলে এন টাইপে ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে আর পি টাইপেও হোলের সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ নিরপেক্ষ অঞ্চল বৃদ্ধি পাচ্ছে। কেন? কারণ এই যে এই মনে করো এই পরমাণুটা তার একটা হোল ছিল বা একটা ইলেকট্রনের চাহিদা, তাহলে কোষ থেকে সেই ইলেকট্রনটা এসে যদি এখানে বসে যায় তাহলে এই চাহিদাটা তার শেষ হয়ে যাবে। চাহিদা যদি শেষ হয়ে যায় সেটা কিসে রূপান্তরিত হবে, নিরপেক্ষ অঞ্চল না, মানে সে নিরপেক্ষ হয়ে গেছে আর কি, স্থিতিশীল অবস্থায় চলে গেছে। বলা যাবে না? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। তাহলে এই যে ব্যাপারটা বা তুমি যে এভাবে বিপরীতমুখীতে লাগাইছো তাহলে তোমার একটা অসুবিধা তৈরি হয়েছে। অসুবিধা বলতে এই পুরো ডায়োডটা আস্তে আস্তে তার নিরপেক্ষ অঞ্চলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, উল্টা যেখানে আমাদের ভাঙার কথা সেখানে না ভেঙে সেই বিভব প্রাচীরটা আরো বড় হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমার জন্য কি সুবিধা নাকি অসুবিধা? এখানে কি তড়িৎ প্রবাহ হওয়ার কোনো সুযোগ আছে? না ভাইয়া। না। কোনো সুযোগ নাই। এই কারণে আমরা বলি বিমুখী যোগ বা রিভার্স বায়াসে কখনোই কোনো তড়িতের কি হয় না, প্রবাহ হয় না। এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রে। বাট আদর্শ ক্ষেত্রে ধরা হয় যে ভোল্টেজের মান অনেক 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 বেশি দেওয়ার পরে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কিন্তু সেটা শুধুমাত্র আদর্শ ক্ষেত্রেই পাওয়া যায়, বাস্তবে কখনোই এই ধরনের কোনো কিছু দেখা যায় না। তার কারণ হচ্ছে বাস্তবে তুমি যে ভোল্টেজটা দিলে তড়িৎ প্রবাহ হওয়ার কথা ওই ভোল্টেজ দেওয়ার আগেই দেখবা ডায়োডটা পুড়ে গেছে অথবা ডায়োডটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমরা বলি আর কি যে এই ঘটনাটা ঘটার আগেই দেখা যায় অনেক সময় ডায়োডটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে বিমুখী যোগে কখনো কোনো তড়িতের প্রবাহ হয় না। যেটা ধারণা করা হয় সেটা কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে আদর্শ ক্ষেত্রে বা আইডিয়াল ক্ষেত্রে ধারণা করা হয় যে রিভার্স বায়াসে একটা তড়িতের প্রবাহ হতে পারে, তাও ভোল্টেজের মান অনেক বেশি দেওয়া হলে। যেই ভোল্টেজ দেওয়ার কারণে বিমুখী যুগে তড়িৎ প্রবাহ হবে বলে ধারণা করা হয়
তার আবার একটা নাম আছে। তার আগে আমরা তার একটা গ্রাফটা এঁকে নিই, যেটা ফরওয়ার্ড বাইস আমরা আঁকছিলাম ওরকম একটা গ্রাফ আমরা এখানেও এঁকে নিই। এদিকে হচ্ছে বিভব, এদিকে হচ্ছে তড়িতের প্রবাহ। তাহলে বিভব আমরা যতই দিই তড়িৎ প্রবাহ হচ্ছে না। একটা ভোল্টেজ দেওয়ার পরে তার তড়িৎ প্রবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা আদর্শ ক্ষেত্রে আমরা বলি। যেই ভোল্টেজ দেওয়ার কারণে তড়িতের প্রবাহ পাওয়া যাবে সেটাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। ভাইয়া হ্যাঁ, তড়িৎ প্রবাহ এত বেশি হবে? হ্যাঁ, বুঝি নাই। তড়িৎ প্রবাহ এত বেশি হবে? না, ধারণা করা হয় আর কি, হয় না তো এমনিতে। মানে ব্রেকডাউন মানে সব বাধা ভেঙে ফেলে আর কি। ব্রেক ডাউন বলি না আমরা, মনে করো যে একটা জিনিস একটা স্বাভাবিক গতিতে চলতেছে, তুমি এমন একটা ফোর্স দিছো যার কারণে মনে হয় তার স্বাভাবিক ক্রিয়া সব শেষ, সে এখন মানে ডিরেক্ট হয়ে যায় আর কি। এটা ধারণা, এটা আসলে নাই। রিভার্স বাইসে এরকম হয় না। এখন ভোল্টেজের মান তুমি আস্তে আস্তে বাড়াচ্ছ, তড়িৎ প্রবাহের মান এখানে দেখো, তড়িৎ প্রবাহের ছোট একটা মান পাচ্ছ তো, কিন্তু তুমি এই জায়গায় একটা তড়িৎ প্রবাহের মান পাচ্ছ যখন ভোল্টেজের মান থাকে, সেটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। এই যে বাড়তি যে অংশটুকু তড়িৎ প্রবাহ পাচ্ছ, আমরা তড়িতের মান শূন্য হওয়ার কথা, অর্থাৎ কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না বলে আমরা ধরে নিতে পারি আর কি। কিন্তু দেখা যায় ছোট একদম কম মানের একটা তড়িৎ প্রবাহ পাওয়া যায় কোন ক্ষেত্রে? দ্বিমুখী ঝোঁকের ক্ষেত্রে। তো এই কারেন্টটার আমরা নাম দেই লিকেজ কারেন্ট। লিক মানে তো বোঝো। মনে করো তোমাকে একটা বেগ দিলাম, সেই ব্যাগে পানি দিলাম, দেখা যাচ্ছে সরু একটা ছিদ্র হওয়ার কারণে সেখান থেকে পানিটা পড়ে যাচ্ছে। তাহলে এই যে লিক, লিক মানে আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটার বিপরীতে বা সেটাকে নষ্ট করার জন্য যে একটা তড়িৎ প্রবাহিত হয়, সেটা হচ্ছে লিকেজ কারেন্ট। এখন তুমি বলতে পারো যে ভাই লিকেজ কেউ কোত্থেকে আসছে, লিক কোত্থেকে হচ্ছে। দেখো এবার যদি বুঝতে চাও, যে পি টাইপে হোল আছে ঠিক আছে, কিন্তু পরিমাণে কম ইলেকট্রনও আছে। সেম ভাবে নেগেটিভ টাইপে ইলেকট্রন আছে, পরিমাণে কম হোল অর্থাৎ পজিটিভ আয়নও আছে। তাহলে এই যে পরিমাণে কম ইলেকট্রন এবং পরিমাণে কম হোল, তারা আবার নিজেদের ভিতরে আদান প্রদান করে ফেলে। পরিমাণে কম যারা, তো তারা যে একটু করে আদান প্রদান করে পরিমাণে কম, সেই কারণে একটা লিকেজ, একটা কারেন্ট তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রনের যে প্রবাহ হয় সেই প্রবাহের এগেনস্টে একটা কারেন্ট তৈরি হয়। সেই কারেন্টের নাম কি? লিকেজ কারেন্ট, মানে লিক হচ্ছে আর কি। কথা কি বুঝতে পারছো? এর সংজ্ঞা কি হবে তাহলে? সংজ্ঞাটা এরকম হয়, সেটা হচ্ছে যে বিমুখী ঝোঁকে কোষে বিভব প্রয়োগ করা হলে পি টাইপ থেকে এন টাইপের দিকে, এমনিতে তো এন টাইপ থেকে পি টাইপে আসে, পি টাইপ থেকে এন টাইপের দিকে সংখ্যা লঘিষ্ঠ মানে সংখ্যায় কম ইলেকট্রনের যে প্রবাহ পাওয়া যায়, সেই ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বলি? লিকেজ কারেন্ট বলি। প্রথম কথা হচ্ছে বিমুখী ঝোঁকে হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এমনিতে ইলেকট্রন যা আসে নেগেটিভ থেকে পজিটিভে, কিন্তু এখানে যাচ্ছে কোত্থেকে? পি টাইপ থেকে এন টাইপে। কেন? কারণ এখানে যে পি টাইপে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো সংখ্যায় কম, তো সেটা একটু বলে দিতে হবে যে সংখ্যায় বা পরিমাণে কম ইলেকট্রন পি টাইপ থেকে যখন এন টাইপে যায়, সেক্ষেত্রে আমরা একটা কি পাই? কারেন্ট পাই। সেই কারেন্টটার নাম হচ্ছে লিক বা লিকেজ কারেন্ট। লিক মানে ফুটো আর কি, যেটা আমরা চাচ্ছি না কিন্তু তারপরে হচ্ছে। তাহলে আবার বলতেছি পুরো ব্যাপারটা, বিমুখী ঝোঁকে এমনিতে লিকেজ কারেন্ট আমরা হিসেবে ধরি না, এটাকে আমরা অপচয় হিসেবে ধরি আর কি অনেক সময়, যে এই জিনিসটা আমাদের অপচয় হয়ে যাচ্ছে। বিমুখী ঝোঁকে কি দেখা যায়? বিমুখী ঝোঁকে মাঝখানে যে ব্যারিয়ারটা থাকে সেটা ভাঙার কোনো লক্ষণই আমরা দেখি না, বরঞ্চ কোষ যুক্ত করায় সেই বিভব প্রাচীরটা আরো কি হয়? প্রশস্ত হয়ে যায় বা বড় হয়। অর্থাৎ ইলেকট্রন যাতায়াতের কোনো প্রকার কোনো সম্ভাবনা কি করা যায় না? দেখা যায় না। তারপরও ধারণা করা হয় যে ভোল্টেজের মান, এখানে কোষের ভোল্টেজের মান বৃদ্ধি করতে 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 এমন একটা ভোল্টেজ আছে, যে ভোল্টেজ দেওয়ার পর সব সব ইলেকট্রন অটোমেটিক যেতে থাকে, এর জন্য আর কোনো সমস্যা হয় না, এই যে ইলেকট্রন বা তড়িতের প্রবাহ হয়ে গেছে। সেই ভোল্টেজের নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। এটা বিজ্ঞানী জেনার আবিষ্কার করছেন, এই কারণে তার নাম অনুযায়ী এটাকে জেনার ব্রেকডাউনও বলা হয়। জেনার
ব্রেকডাউন অথবা জেনার ভোল্টেজ বলা হয়। জেনার ব্রেকডাউন ভোল্টেজ অথবা শুধু জেনার ভোল্টেজ তাকে বলা হয়। তাহলে এই দুইটা ব্যাপার আমাদের একটু মনে রাখবা। তোমাদের এত কিছু হয়তো ডিটেইলস এখানেও তোমার বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবা সবাই। এখান থেকে ভালো এমসিকিউ আসে। তাহলে আমরা আজকে যে দুইটা জিনিস পড়লাম, একটা হচ্ছে সম্মুখী ঝোঁক আর একটা হচ্ছে বিমুখী ঝোঁক। মনে রাখবা সম্মুখী ঝোঁকে তড়িতের প্রবাহ হতে পারে, কিন্তু বিমুখী ঝোঁকে তড়িতের প্রবাহ হবে না কখনোই। আর যেটা আদর্শ ক্ষেত্র সেটা আমরা কখনো ধরবো না। আমরা মনে রাখবো বিমুখী ঝোঁকে তড়িতের প্রবাহ হয় না, আর সম্মুখী ঝোঁকে তড়িতের প্রবাহ হতে পারে। বিমুখী ঝোঁকে যে ভোল্টেজ দেওয়ার কারণে তড়িৎ প্রবাহ হওয়ার একটা সম্ভাবনা দেখা যায় আদর্শ ক্ষেত্রে, সেই ভোল্টেজের নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। আর সম্মুখী ঝোঁকে যে ভোল্টেজ দেওয়ার কারণে তড়িতের প্রবাহ পাওয়া যায় সেটাকে আমরা কি ভোল্টেজ বলি? নি ভোল্টেজ। এবং নি ভোল্টেজটা উপাদানের উপর নির্ভরশীল। যেমন সিলিকনের জন্য 0.7 আর জার্মেনিয়ামের জন্য 0.3। মনে থাকবে? জি স্যার। সম্মুখী ঝোঁকে মাঝখানে যে বিভব প্রাচীর সেটা আস্তে আস্তে কমে যায় বা সরু হয়ে যায়, একসময় ভেঙে যায় বা ছিদ্র তৈরি হয়। কিন্তু বিমুখী ঝোঁকে এই প্রাচীরটা ভাঙার কোনো লক্ষণই দেখা যায় না, বরঞ্চ প্রাচীরটা আরো কি হয়? প্রশস্ত হয়ে যায় বা আরো মোটা হয়। অথবা বলতে পারি আমরা নিরপেক্ষ অঞ্চলটা কি পায়? বৃদ্ধি পায়। ক্লিয়ার? এইভাবে মোটামুটি মনে রাখলেই হবে। নেক্সট দিন আমরা জি এই স্যার। ডায়োড দিয়ে আরো কিছু ব্যাপার দেখব, যেটাকে আমরা রেকটিফিকেশন বা রেকটিফায়ার বলবো। কিভাবে একমুখী প্রবাহ তৈরি করা যায় দিক পরিবর্তী প্রবাহ থেকে, এই ব্যাপারটা আমরা ডায়োড দিয়ে দেখব নেক্সট দিন। ক্লিয়ার কথা? একটু বই থেকে এই দুইটা জিনিস জি ভাইয়া। আরেকবার পড়বা। বই থেকে এই দুইটা জিনিস আরেকবার পড়ে রাখবা। বিশুদ্ধতার ভিত্তিতে অর্ধ পরিবাহী পদার্থ দুই প্রকার। এক নম্বরে আছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, যেটাকে ইংলিশে আমরা বলি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। একটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধ পরিবাহী বা এক্সট্রিনসিক। বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। বিশুদ্ধতার ভিত্তিতে দুই ধরনের আছে, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। এখন বিশুদ্ধ অর্ধপরিবাহী কোনগুলো? পৃথিবীতে যত অর্ধপরিবাহী আছে তাদের যোজনী হয় তিনটা, 3, 4, 5। এই 3, 4, 5 ছাড়া অন্য কোনো পদার্থ নাই যারা অর্ধপরিবাহী। তাদের ভিতরে যাদের যোজনী 4 তারা হচ্ছে বিশুদ্ধ, আর যাদের যোজনী 3 এবং 5 তারা হচ্ছে অবিশুদ্ধ। যাদের যোজনী 3 ও 5 তাদেরকে আমরা বলবো অবিশুদ্ধ, আর যাদের যোজনী 4 তাদেরকে বলবো বিশুদ্ধ। এখন এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা ভেজাল হিসেবে মিক্স করব, যেটাকে আমরা ডোপিং বলি। আচ্ছা একটু ওয়েট করে, আজান দিচ্ছে। এখন আমরা ডোপিং পড়ছিলাম। ডোপিং মানে হচ্ছে ভেজাল মিশনের প্রক্রিয়া। তাহলে ভেজাল আমরা কেন মিশাই বা ডোপিং কাকে বলে সেই সংজ্ঞাটাতে যদি আমরা আরেকবার যাই।
ডোপিং মানে হচ্ছে ভেজাল মিশানো। এখন ভেজাল আমরা কেন মিশাবো? সেক্ষেত্রে আমরা বলছিলাম যে অর্ধপরিবাহী পদার্থগুলো বেসিক্যালি তড়িৎ পরিবহনের তাদের যে ক্ষমতা সেটা অনেক কম থাকে। তার কারণ হচ্ছে সেখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কম থাকে। এখন এই যে তার পরিবহন ক্ষমতাটা কম, আমরা তার সাথে ভেজাল মিশিয়ে তার পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি করতে চাই। এই বৃদ্ধি করার জন্য যে ভেজাল মিশাচ্ছি, এই মিশানোর প্রক্রিয়াটাকে আমরা ডোপিং বলি। তো এখন বিশুদ্ধ আমরা একটা অর্ধপরিবাহী নিলাম, মনে করো যেমন সিলিকন। সিলিকন বিশুদ্ধ অর্ধপরিবাহী, তার কারণ হচ্ছে সিলিকনের যোজনী হচ্ছে 4। অর্ধপরিবাহীর মধ্যে যাদের যোজনী 4 তাদেরকে আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহী বলে থাকি। এরকম একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে আমরা ভেজাল মিশাবো। এখন ভেজাল হিসেবে কি মিশাবো? আমরা বলতেছি ভেজাল হিসেবে 3 যোজি অথবা 5 যোজি যে কোনো একটা অবিশুদ্ধ অর্ধপরিবাহী মিশাবো। এমনিতে দেখা যাচ্ছে এখানে সিলিকনের যোজনী 4 হওয়ায় এখান থেকে কোনো ইলেকট্রন যাওয়ার পসিবিলিটি নাই, অথবা বাহির থেকে কোনো ইলেকট্রন যে তার এখানে আসবে এই ধরনের কোনো পসিবিলিটিও নাই। তো যেই কারণে কি হচ্ছে, তড়িৎ পরিবহন ক্ষমতাটা তার কম হচ্ছে। তাহলে আমরা যদি কোনোভাবে এখানে ইলেকট্রন উৎপাদন করতে পারি, অর্থাৎ বেশি পরিমাণ ইলেকট্রন আনতে পারি, অথবা এখানে যদি ইলেকট্রনের ঘাটতি দেখাতে পারি, তাহলে আশেপাশ থেকে ইলেকট্রন এখানে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। তো এই কাজটা করার লক্ষ্যে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আমরা ভেজাল মিশিয়ে দিব। একটা 3 যোজি অ্যালুমিনিয়াম আমরা যোগ করলাম। তাহলে অ্যালুমিনিয়াম যোজনী 3 হওয়ায় সে 3টা সিলিকনের সাথে বন্ধন করলেও 4 নাম্বার যে সিলিকনটা সেটার সাথে সে কোনো প্রকার বন্ধন তৈরি করতে পারছে না। তাহলে এই যে সে বন্ধন তৈরি করতে পারছে না, এই বন্ধন তৈরি করতে পারতেছে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে। ইলেকট্রনের ঘাটতিকে আমরা কি বলে থাকি? হোল বলি। ইলেকট্রনের ঘাটতিকে আমরা কি বলি? হোল বলি। তাহলে এই যে হোলটা তৈরি হইলো, এখানে ইলেকট্রন দরকার, আর ইলেকট্রন দরকারের জন্য আশেপাশ থেকে ইলেকট্রন পাইলে সেই ইলেকট্রনটাকে এখানে আনতে চাইবে। এই কারণে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পি টাইপ অর্ধপরিবাহী। হ্যাঁ মাইমুনা, আমি এটা পড়াইছি জানি, তারপরে এটা একটু দেখা দিচ্ছি কারণ পরবর্তী অংশে আমাদের এই বেসিকটা আবার লাগতেছে, এই কারণে। তাহলে পি টাইপকে আমরা পজিটিভ পি টাইপ, অথবা আমরা সেটাকে আরেকটু ভেঙে যদি বলি পজিটিভ টাইপ, ইলেভেশন দিয়ে দিয়েছি কি খুব ছোট করে। তাহলে এই বিশুদ্ধ সিলিকন ছিল, ভেজাল মিশিয়েছি, ভেজাল মিশিয়ে আমরা তা কি করছি? কৃত্রিম ভাবে ইলেকট্রনের ঘাটতি তৈরি করছি। বাজারে যে অনেক, যেমন মনে করো পেঁয়াজের দাম বৃদ্ধি পাইছে, আলুর দাম বৃদ্ধি পায় বা হ্রাস পায়, এগুলো কেন হয়? কারণ হচ্ছে অপ্রাচুর্যতা, অর্থাৎ না থাকলে। তাহলে এখানে অলরেডি তারা খুব সুন্দরভাবে ছিল, ব্যালেন্সে ছিল। কারণে হয়। হ্যাঁ, আমরা তার ভিতরে কি করছি? কৃত্রিম ভাবে একটা ঘাটতি তৈরি করে দিছি। এই কৃত্রিম ঘাটতিটা পূরণ করার জন্য আশেপাশের দেশ থেকে বা আশেপাশ থেকে আমরা কি করি? পেঁয়াজ আমদানি করি অর সামথিং, যেটাই বলি আরকি আমরা। এখানে আমরা ঘাটতিটা আগে ছিল না, আমরা সেটা তৈরি করে দিছি, তাহলে ইলেকট্রন আসার একটা প্রবণতা তৈরি হইছে। অর্থাৎ আগে সিলিকন তড়িৎ পরিবহন যা করত, সেই তুলনায় এখন তার ভিতরে তড়িতের পরিবহন ক্ষমতা বা ইলেকট্রন পরিবহন ক্ষমতা পূর্বের তুলনায় কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে ডোপিং আমরা কেন করি? ডোপিং একটা কারণেই করি, যে অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা কম, সেটা বৃদ্ধি করতে চাই। এই বৃদ্ধি করার জন্য আমরা তাতে ভেজাল মিশাই। আর ভেজাল মিশালে সেটাকে আমরা বলি ডোপিং, অর্থাৎ আমরা ডোপিং করছি বলবো। আমরা ভেজাল মিশাইছি এরকম কিছু বলবো না, আমরা বলবো আমরা ডোপিং করছি। এই ডোপিং করার কারণে কি হয়েছে? এই অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। যদি ইলেকট্রনের ঘাটতি দেখা যায় সেটাকে বলি আমরা পি টাইপ। আর যদি ইলেকট্রন বাড়তি থাকে, অর্থাৎ এখানে তো আমরা 3 যোজি মৌল অ্যাড করছি, 3 যোজি মৌল অ্যাড না করে আমি যদি 5 যোজি
যেমন ফসফরাস, যদি আমি ফসফরাস অ্যাড করি, এই যে পাশে দেখো আমি ফসফরাস অ্যাড করলাম, তাহলে তার দুজনই, চারজনের সাথে চারটা বন্ধন করার পর আরো একটা তার বাড়তি থাকবে, কারণ যেহেতু তার দুজনই 5। এই যে বাড়তিটা, সেটাকে আমরা কি বলতে পারবো, ইলেকট্রন বেশি আছে পরিমাণে, তখন সেটাকে আমরা নাম দিই এন টাইপ। এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ টাইপ। নেগেটিভ টাইপ কেন? ইলেকট্রন বেশি থাকলে আয়নগুলোকে, যেমন ক্লোরিন মাইনাস, তার মানে ক্লোরিনে একটা ইলেকট্রন বাড়তি আছে, এই কারণে সেই হিসেবে বোঝানোর জন্য আমরা এন টাইপ বলে থাকি। অর্থাৎ এখানে ইলেকট্রন বেশি আছে আর এখানে ইলেকট্রন কি আছে, প্রয়োজনের তুলনায় কম আছে। তাহলে এই যে এখানে একটা ইলেকট্রন বেশি আছে, আশেপাশে কোথাও যদি দরকার হয় বা কাজে লাগে, সেই ক্ষেত্রে আমরা সেই ইলেকট্রনটা ওখানে দিয়ে দিব। তাহলে এখানে ইলেকট্রনের একটা কি হলো, প্রবাহ সৃষ্টি হইলো না, সেটাকে আমরা বলি এন টাইপ। তাহলে এন টাইপ জি বলি, ভাইয়া। এন টাইপ বলি আর পি টাইপ বলি, দুই ক্ষেত্রে আমরা ইলেকট্রন কি, পরিবহন ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি করছি। কিসের মাধ্যমে? ডোপিং করার মাধ্যমে। তাহলে তোমাকে যদি কেউ বলে যে পি টাইপ অর্ধপরিবাহী বলতে তুমি কি বোঝো, তাহলে খুব সহজ ভাষায় তুমি বলতে পারতেছো যে বিশুদ্ধ অর্ধপরিবাহী যেটা সিলিকন ছিল, তার সাথে ভেজাল হিসেবে কত যোজি, 3 যোজি অবিশুদ্ধ অর্ধপরিবাহী যদি আমরা কি করাই, ডোপিং করাই, তাহলে কি হয়, যে অর্ধপরিবাহীটা তৈরি হয় তাকে আমরা বলি পি টাইপ। সেম ভাবে বিশুদ্ধ সিলিকনের সাথে ভেজাল হিসেবে অবিশুদ্ধ অর্ধপরিবাহীর কত যোজি, পঞ্চযোজি মৌলকে যদি কি করা হয়, ডপিং করা হয়, তাহলে যে অর্ধপরিবাহীটা তৈরি হয় সেটার নাম হচ্ছে এন টাইপ বা নেগেটিভ টাইপ। তাহলে আমরা মনে রাখবো পি টাইপে হোল আছে, এন টাইপে ইলেকট্রন আছে। এন মানে নেগেটিভ, নেগেটিভ মানে ইলেকট্রন, পি মানে পজিটিভ, পজিটিভ মানে হোল। হোল বলতে এখানে কি বোঝাচ্ছি, ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ ইলেকট্রন দরকার। এবার এর পি আর এন দিয়ে আমরা দেখি নতুন কিছু করা যায় কিনা। যেটাকে আমরা বলি পি এন ডায়োড। তার আগে ছোট দুই একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যদি একটু পি টাইপের দিকে আরেকবার খেয়াল করি, পি টাইপে হোল আছে, পি টাইপে হোল আছে, ইলেকট্রন কি নাই, একবারে নাই। যেমন সোডিয়াম প্লাস লিখো তোমরা আয়নের ক্ষেত্রে, সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস মানে কি, ইলেকট্রন দরকার। ইলেকট্রন দরকার আছে সেটা ঠিক আছে, কিন্তু ইলেকট্রন কি একবারে নাই? জি আছে তো। ভাইয়া আছে। আছে। কিন্তু প্রোটনের তুলনায় কি আছে, কম আছে, তাই তো নাকি? জি স্যার। এটাই তো বুঝি জি আমরা ভাইয়া। প্লাস, এটাই তো বুঝি প্লাস দিয়ে। তার মানে আমরা এখানে একটা কথা লিখতে পারি চাইলে, যে পি টাইপ অর্ধপরিবাহীতে পি টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যায় বেশি থাকে কি, সংখ্যায় বেশি থাকে হোল, এবং সংখ্যায় কম থাকে ইলেকট্রন। তারপরে পি টাইপ, পি প্লাস লিখি আমরা, পি মানে পজিটিভ। পজিটিভ বলতে কি বুঝি, প্রোটনের সংখ্যা ইলেকট্রনের তুলনায় বেশি, তাই বলে কি ইলেকট্রন নাই? আমি বলি যে না, ইলেকট্রন আছে, তবে পরিমাণে কি আছে, কম আছে। এই কারণে পি টাইপে সংখ্যায় বেশি দেখা যায় হোল, হোল মানে ঘাটতি বেশি দেখা যায়, কিন্তু ইলেকট্রনও আছে, বাট পরিমাণে কি থাকে, কিছুটা কম থাকে। এটা হচ্ছে পি টাইপের বৈশিষ্ট্য। কম থাকে। তাহলে এন টাইপের বৈশিষ্ট্য যদি বলি, এন টাইপ, এন টাইপ অর্ধপরিবাহীতে শুধু উল্টা হবে আর কি, সংখ্যায় বেশি থাকে কে, ইলেকট্রন, এবং সংখ্যায় কম থাকে হোল। হোল মানে পজিটিভ আয়ন বুঝাচ্ছি আমরা এখানে, বা গ্যাপ, ইলেকট্রনের ঘাটতি। তাহলে দুইটাতে উল্টা,
দুইটাতেই প্লাস মাইনাস দুইটাই থাকে, বাট কোথাও পরিমাণে কম আর কোথাও সেই পরিমাণটা বেশি হচ্ছে। এবার এ পি আর এন কে মিলিত করে আমরা তাদের একটা সংযোগ স্থল তৈরি করব, যেটাকে আমরা ডায়োড বলে থাকি। তাহলে সেই টপিকসটার নাম হচ্ছে পি এন জাংশন বা পি এন ডায়োড। তাহলে আমরা প্রথমে পি টাইপ একটা পদার্থ আঁকলাম, যেটাকে আমরা ব্লক চিত্র বলি, ব্লক আকারে দেখাচ্ছি। এই পাশে আমরা একটা এন টাইপ পদার্থ আঁকলাম, অর্ধপরিবাহী। এগুলো হচ্ছে তার অণু, প্লাস মানে হচ্ছে ঘাটতি, অণু ঘাটতি, অণু ঘাটতি। এটা হচ্ছে পি টাইপ। আর এন টাইপে কি হবে, ইলেকট্রন বেশি থাকবে, তাহলে বাড়তি ইলেকট্রন, বাড়তি বাড়তি বাড়তি, সেটা হচ্ছে এন টাইপ। তাহলে পি আর এন কে আমরা প্রথমে ব্লক চিত্র আকারে দেখেছি। পি টাইপ বোঝানোর জন্য আমরা প্লাস দিছি, প্লাস মানে হচ্ছে ঘাটতি, লাগবে, এখানে ইলেকট্রন লাগবে। আর এন টাইপে একটা একটা করে ইলেকট্রন বেশি দিছি, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন বেশি আছে। তাহলে এখন আমরা যখন দুইটা লাগাবো, আমাদের একটা সংযোগ স্থল তৈরি হয়। তাদের একটা সংযোগ স্থল তৈরি হচ্ছে। এখন এমনিতে আমরা বুঝতে পারতেছি যে এমনিতেই ইলেকট্রন গুলো প্রবাহিত হতে চাচ্ছে, আবার এদিকে কি আছে, জায়গা খালি আছে ইলেকট্রন আসার মতো, তাহলে ইলেকট্রন গুলো এখানে চলে আসতে চাইবে, এখানের ইলেকট্রনটা এখানে চলে আসতে চাইবে, এখানের ইলেকট্রনটা এখানে চলে আসতে চাইবে। এখন যখন কাছাকাছি যারা সংযোগ স্থলের পাশাপাশি অঞ্চলে যারা আছে, তারা নিজেদের ভিতরে ইলেকট্রনের আদান প্রদান করে ফেলতেছে। তাহলে ইলেকট্রন যদি দিয়ে দেয়, তাহলে তার কি আর ইলেকট্রনের কোনো চাহিদা থাকবে? না ভাইয়া। তাহলে যে নিয়ে নিছে ইলেকট্রন, তার ইলেকট্রন পাওয়ার আর আগ্রহ নাই। আর যে ইলেকট্রন দিয়ে দিছে সেও মোটামুটি কি হয়ে গেছে, বিশুদ্ধ হয়ে গেছে। বিশুদ্ধ বলতে একটা ইলেকট্রন বেশি ছিল, তো সেটা যদি দিয়ে দেয়, সেও এখন তার যোজনী বা তার হাত কয়টা থাকবে, 4টা থাকবে, তাহলে তারও কোনো প্রবলেম নাই। এই ইলেকট্রন আদান প্রদান করে, মানে তুমি যখন লাগাবা, জয়েন করবার কি, আদান প্রদান করে নির্দিষ্ট একটা অঞ্চল জুড়ে পরমাণু সমূহ নিরপেক্ষ হয়ে যায়। নিরপেক্ষ মানে বুঝো, নিরপেক্ষ মানে তাদের আর ইলেকট্রন দেওয়া অথবা ইলেকট্রন নেওয়ার কোনো ধরনের কি নাই, মানে চাওয়া পাওয়া নাই আর কি, যেটাকে আমরা বলি। একটা নির্দিষ্ট অংশ জুড়ে এই ঘটনাটা ঘটে, তখন আমরা এই অংশটার একটা নাম দিই, সেই নামটাকে আমরা বলি নিরপেক্ষ অঞ্চল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই অংশটুকুই কেন হয়, ওই ইলেকট্রন গুলো এদিকে আসে না কেন, ইলেকট্রন তো আরো রয়ে গেছে এন টাইপে, আবার পি টাইপে আরো হোল রয়ে গেছে বা গ্যাপ রয়ে গেছে, এগুলো কেন আসে না? আমরা বলতেছি তুমি জয়েন করার সাথে সাথে সেই সংযোগ স্থলের আশেপাশে যারা থাকবে, বলতে এই পাশে এবং ওই পাশে, বর্ডারের এই পাশে ওই পাশে যদি বলো আর কি, তারা নিজেরা আদান প্রদানের মাধ্যমে তারা নিরপেক্ষ হয়ে যায়। পরবর্তীতে পাশের ইলেকট্রন গুলো যদি আসতে চায়, তখন তারা সেই ইলেকট্রন গুলোকে আসতে দেয় না, বরঞ্চ যেই অঞ্চলটা নিরপেক্ষ হয় সেই অঞ্চলটা ওদেরকে বাধা দেয়। কেন বাধা দিচ্ছে? যেন সে পি টাইপে আসতে না পারে। তাহলে এই যে ইলেকট্রনটা এই পাশে আসবে, অর্থাৎ পি টাইপে আসবে, তার আসার জন্য পথটা কে বন্ধ করে দিচ্ছে? নিরপেক্ষ অঞ্চল। বা তারা কিসের সৃষ্টি করতেছে? তারা বাধার সৃষ্টি করতেছে। তাহলে এটা অনেকটা ব্যারিয়ার বা বাধার নিয়ে আচরণ করে, এই কারণে এর 3টা নাম আছে এই অঞ্চলটার। প্রথম নাম হচ্ছে নিরপেক্ষ অঞ্চল, দুই নম্বরে হচ্ছে নিঃশেষিত অঞ্চল, তিন নম্বর হচ্ছে ডিপ্লেশন লেয়ার, চার নাম্বার হচ্ছে বিভব প্রাচীর।
টোটাল এই চারটা নামে এদেরকে ডাকা হয়। তাহলে যে অংশ জুড়ে নিরপেক্ষ হয়ে যায় সেই অংশের কয়েকটা নাম। প্রথম নাম হচ্ছে নিরপেক্ষ অঞ্চল, তারা নিরপেক্ষ হয়ে গেছে। এরপর হচ্ছে নিঃশেষিত অঞ্চল, তাও ঠিক আছে। এরপর হচ্ছে ডিপ্লেশন লেয়ার, এরপর হচ্ছে বিভব প্রাচীর। টোটাল এই চারটা নামে তাদেরকে ডাকা হয়। তাহলে এই অঞ্চলটা কি করে বা কি ধরনের অ্যাটিটিউড করে? তারা নিজেরা আদান প্রদান করে নিজেরা নিরপেক্ষ হয়ে যায়। এরপরে তার পাশের অঞ্চল থেকে যদি কেউ যেতে চায় তখন তাকে কি করে? ব্লক দেয় অথবা বাধা দেয়। এই বাধা দেওয়ার কারণে এখানে একটা ব্যারিয়ারের মতো কাজ করে, ব্যারিয়ার বা বাধার মতো। সেই বাধাটার বা সেই অঞ্চলটার চারটা নাম: নিরপেক্ষ অঞ্চল, নিঃশেষিত অঞ্চল, ডিপ্লেশন লেয়ার, বিভব প্রাচীর। যেভাবে মনে রাখো আর কি যেটা। তো এই জিনিসটাকে আমরা কি বলি? পিএন জাংশন বা পিএন ডায়োড, অথবা শুধু ডায়োডও বলা হয় এটাকে। ক্যাথোড পড়ছো না? ক্যাথোড কি কারো মনে আছে? ক্যাথোড, অ্যানোড। ক্যাথোড বলতে আমরা কি বুঝি? যেটা ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত থাকে? ধনাত্মক প্রান্ত। ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তাহলে না অ্যানোড না, ঋণাত্মক। উল্টা বলো কেন? ক্যাথোড হচ্ছে ঋণাত্মক প্রান্ত আর অ্যানোড হচ্ছে ধনাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্ত। অ্যানায়ন হয় মাইনাস, ক্যাটায়ন হয় প্লাস। এগুলো মনে না থাকলে তো প্রবলেমে পড়বো। আচ্ছা যাই হোক, তাহলে এই যে ওড, ক্যাথোড, অ্যানোড, আর এখানে কি বলছি? ডায়োড। এটা মানে হচ্ছে বুঝায় এমনিতে প্রান্ত। ক্যাথোড মানে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, অ্যানোড মানে, তাহলে ক্যাথোড কয়টা প্রান্তকে নির্দেশ করে? একটা না? জি ভাইয়া। আর এখানে জি যে আমি ভাইয়া। ডায়োড, জি ভাইয়া। আমি যেখানে ডায়োড লিখছি, ডায়োড ডাই মানে কত? দুই না? এই ডায়োডটার দুইটা প্রান্ত থাকবে, সেটা তোমাকে বলে দেওয়া হয়েছে আর কি। একটা হচ্ছে পি টাইপের সাথে আর আরেকটা হচ্ছে এন টাইপের সাথে। ডায়োড কেন বলা হচ্ছে? কারণ তার প্রান্ত কয়টা হয়? দুইটা প্রান্ত হয়। একটা হয় ধনাত্মক প্রান্ত অর্থাৎ পজিটিভ টাইপের প্রান্ত, আর একটা হচ্ছে নেগেটিভ টাইপের প্রান্ত। আর এই যে চিত্রটা আমরা আঁকলাম এটাকে আমরা ডায়োডের কি বলবো? ব্লক চিত্র বলতে পারি। এখন ডায়োডের একটা সাংকেতিক চিত্র আছে। সাংকেতিক চিত্রটা হচ্ছে অনেকটা এরকম। সাংকেতিক চিত্র, এই যে অ্যারোর মতো দেখতে যেটা, এটা হচ্ছে ডায়োডের ব্লক চিত্র, এটা হচ্ছে সাংকেতিক চিত্র। সাংকেতিক চিত্রের ভিতরে এই যে স্ট্রেট লাইন যেটা দেওয়া আছে, অনলি স্ট্রেট লাইন, সেটাকে আমরা বলি এন টাইপ, এবং তার বিপরীত পাশকে আমরা বলি পি টাইপ। তাহলে পি আর এন আলাদা থাকে এবং সেটাকে আমরা কি চিত্র বলি? সাংকেতিক চিত্র বলি। এরপরে নিরপেক্ষ অঞ্চল, নিঃশেষিত অঞ্চল, ডিপ্লেশন লেয়ার, এগুলো তো বলছি। তাহলে একটা ডায়োডকে আমরা এইভাবেও দেখতে পারি, আমরা এভাবেও দেখতে পারি। যখন যেভাবে আসবে আমরা সেভাবে লিখবো। এবার এই যে ইলেকট্রনগুলো এই পাশে আসতে পারতেছে না, আমরা যে ডোপিং করছি, কেন করছিলাম? আমরা ডোপিং করছি এই কারণে যেন অর্ধপরিবাহীর পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি পায়। সেই হিসেবে আমরা দুইটা অর্ধপরিবাহী পাইছি, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। সেটা ঠিক আছে, আমাদের আশা পূরণ হয়েছিল। কিন্তু এখন আবার ডিস্টার্ব করতেছে। কি ডিস্টার্ব? দুইটাকে জয়েন্ট লাগানোর পরে এখন আর ইলেকট্রনগুলো আবার এদিকে আসতেছে না। আর ইলেকট্রন না আসলে কিসের প্রবাহ হবে না? তড়িতের প্রবাহ হচ্ছে না। আমরা বলতে পারতেছি না যে আসলে তড়িৎ পরিবহন ক্ষমতাটা বৃদ্ধি পাইছে কিনা। কেন? কারণ মাঝখানে কি তৈরি হয়ে গেছে? একটা প্রাচীর বা বিভব তৈরি হয়ে গেছে। এখন এটা থাকলে আমাদের জন্য অসুবিধা হচ্ছে, এই কারণে আমরা এই প্রাচীরটাকে ভেঙে ফেলতে চাচ্ছি। আর এই ভেঙে ফেলার জন্য আমাদের বাহিরের থেকে শক্তি লাগবে। বাহিরের থেকে শক্তি যে আনবা, এটা আনার পদ্ধতি আছে দুইটা, অথবা যেটাকে আমরা বলি কোষের বিন্যাস। ডায়োডের সাথে কোষ লাগানোর জন্য বা কোষ লাগানোর ক্ষেত্রে বিন্যাস হয় দুই ভাবে। একটাকে আমরা বলি সম্মুখী বায়াস, আর আরেকটাকে বলি আমরা বিমুখী বায়াস বা বিমুখী ঝোঁক। ভাইয়া বায়াস মানে কি? বায়াস মানে বোঝো না? উস্কানি। স্যার এখানে উস্কানি ভাবে ব্যবহৃত হবে? হ্যাঁ ওই প্রাচীর ভেঙে ফেলার জন্য উস্কানি দিবে আর কি। হ্যাঁ, বাইরের থেকে হেল্প নিয়ে আসবে আর কি। মনে করো তুমি মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগছে, আমরা পারতেছি না কোনো কারণে, তখন আমরা চায়না থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা পাকিস্তান থেকে কি নিব?
ওদের দ্বারা মনে করো যে আমাদের সাথে মনে করো যে মায়ানমারের সম্পর্ক অনেক বেশি খারাপ না, এখন ইন্ডিয়া থেকে দুই একজন লোক এসে আমাদেরকে একটু উস্কাই দিল, আরে তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করলে তোমরা পারবা, তাই আমাদেরকে কি দিল, মানে উস্কে দেওয়া আর কি, তুলে দেওয়া বলি আমরা, এটাকে আমরা বায়াস Bias। বলি। বায়াস মানে একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হওয়া, এটাকে শুদ্ধ বাংলায় বায়াস বলে, ইংলিশে বায়াস বলে। এই বায়াসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস। দুই নম্বরে আমরা বলি বিমুখী ঝোঁক বা বিপরীতমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। এবার আসো ফরওয়ার্ড বায়াস মানে কি। এই যে মানুষ তোমাকে অনুপ্রাণিত করবে, মানে মনে করো উস্কানি দিবে, যাই দেখ সেটা যদি ভালো কাজের জন্য দেয়, মানে মনে রাখার জন্য বলতেছি আর কি। যাই হোক, আমরা এমনিতে সম্মুখী ঝোঁক নিয়ে একটু বলি। তুমি একটা ডায়োড নিলা, আমাদের আলটিমেট টার্গেট ছিল এন টাইপ থেকে ইলেকট্রন কোথায় নিয়ে যাওয়া, পি টাইপে নিয়ে যাওয়া। তাদের মাঝখানে একটা অংশ জুড়ে কি হয়ে যাচ্ছে, বিভব প্রাচীরের ন্যায় আচরণ করতেছে বা ব্লক দিচ্ছে। তাহলে এরকম একটা ডায়োড আমরা নিলাম বা পিএন জাংশন নিলাম, যেখানে মাঝখানে কি আছে, একটা বেরিয়ার বা বিভবের প্রাচীর আছে। এই প্রাচীরটা ভাঙার জন্য আমি বাইরে থেকে হেল্প নিতে চাচ্ছি, এখানে আমি বাইরের সাথে একটা কোষ যুক্ত করলাম, যেটাকে আমরা বাইরের হেল্প বলতেছি, একটা তড়িৎ কোষ যুক্ত করলাম। এমন ভাবে যুক্ত করলাম যেন ডায়োডের পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত থাকে। যদি যুক্ত থাকে তাহলে কি হয়, আসি আমরা সেই ব্যাপারে। তাহলে তুমি যদি চিন্তা করো, নেগেটিভ প্রান্ত থেকে কি যায়, ইলেকট্রন যায়। অলরেডি এন টাইপে আগে থেকে ইলেকট্রন আছে, তুমি আরো ইলেকট্রন দিচ্ছ, তাহলে এখানে ইলেকট্রনের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। এখন এরপর আসি আমরা পি টাইপে। পি টাইপে সংখ্যায় বেশি কে, হোল। আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস মানে এক একটা হোল, হোল বলতে ইলেকট্রনের ঘাটতি। এখন আমি তোমাদেরকে লিখে দিছিলাম, মানে কিছু আগে লিখছি যে পি টাইপে কি সবই হোল নাকি ইলেকট্রনও থাকে। আচ্ছা হ্যাঁ, ইলেকট্রনও থাকে, বাট হোলের তুলনায় কি থাকে, তুলনামূলকভাবে কম থাকে আর কি। কম থাকে। হ্যাঁ, তাহলে এই পাশ থেকে তুমি ইলেকট্রন পাঠাচ্ছ নেগেটিভ টাইপে, এখানে ইলেকট্রনের পরিমাণ বাড়তেছে। আর পি টাইপে যে কম পরিমাণ ইলেকট্রন আছে, সেখান থেকে প্লাস কি করতেছে, আরো ইলেকট্রনকে টেনে নিয়ে আসতেছে। তাহলে ওখানে হোলের সংখ্যা কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই পাশে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই পাশে হোলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই পাশের ইলেকট্রন গুলো এই পাশে চলে আসার একটা প্রবণতা কি পাচ্ছে, বেশি হচ্ছে না, প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে না। আরেকবার বলেন। এন টাইপ থেকে পি টাইপে, ভাইয়া আরেকবার। হ্যাঁ বলতেছি, এন টাইপ থেকে পি টাইপে আসার প্রবণতাটা তাদের বৃদ্ধি পাচ্ছে। যদি বলে কেন, তার কারণ হচ্ছে এন টাইপে তুমি কোষের নিয়ম হচ্ছে এই পাশ থেকে যে কয়টা ইলেকট্রন পাঠাবা, এই পাশে আবার সেই কয়টা ইলেকট্রন আসবে। এখন তুমি এখান থেকে মনে করো দুইটা ইলেকট্রন পাঠাইছো, এখানে ইলেকট্রনের সংখ্যা বাড়লো। এখন এই পি টাইপের ভিতরে যে ইলেকট্রন আছে, যেগুলো পরিমাণে কম, সেই কম থেকে তুমি আরো দুইটা ইলেকট্রনকে নিয়ে আসলা। তাহলে আগে হোল ছিল 4টা, আরো দুইটা ইলেকট্রন নিয়ে আসে, ওখানে আরো ঘাটতি তৈরি হয়েছে, অর্থাৎ ওখানে হোল হয়ে গেছে 6টা। তাহলে এই কোষটা যুক্ত করায় তোমার দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে নেগেটিভ বা এন টাইপে কি হয়, ইলেকট্রনের বৃদ্ধি হচ্ছে, আর পি টাইপে হোল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এদের আরেকভাবে যদি আমরা বলি যে পি টাইপে এমনিতেই জায়গা, মানে তাদের ইলেকট্রন দরকার, তার উপরে তুমি আরো ইলেকট্রন নিয়ে নিছো তার থেকে, তাহলে তার ইলেকট্রনের পরিমাণ কি হইলো, আরো কমে গেল।
আরো ভাবে ভালো বলতে তার খিদা আরো বেড়ে গেছে, সে এখন ইলেকট্রন খেতে চাচ্ছে, আর এখানে ইলেকট্রন বেশি হচ্ছে, তাহলে এদিকে ইলেকট্রন আসার প্রবণতাটা পূর্বের তুলনায় কি পাইছে, বৃদ্ধি পাইছে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এই পাশের ইলেকট্রন গুলোকে ওরা টানতেছে, যেহেতু এখানে জায়গা অনেক খালি হয়ে গেছে, আর ইলেকট্রন এখানে বেশি হয়, এখান থেকে ইলেকট্রন যখন যাবে এদেরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে তারা এই যে মাঝখানে যে প্রাচীর বা যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটা কি করতে চাইবে, ভেঙে ফেলতে চাইবে। এখন এই যে দেওয়ালটা ভাঙবে, দেওয়ালটা কিন্তু তুমি এখানে ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই ভাঙবে না। এই দেওয়ালটা ভাঙতে হলে তোমাকে বাইরে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিতে হয়। যেমন এই অর্ধপরিবাহীগুলো যদি সিলিকনের হয়, তাহলে সিলিকনের জন্য ন্যূনতম তোমাকে 0.7 ভোল্টেজ প্রয়োগ করতে হবে। অর্থাৎ তুমি এখানে যে তড়িৎচালক শক্তিটা দিচ্ছ সেটার মান 0.7 এর থেকে যদি বেশি হয়, তখনই একমাত্র কে ভাঙবে, এই প্রাচীরটা ভাঙতে পারবে, এর আগে ভাঙতে পারবে না। সিলিকনের জন্য 0.7 ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট। এই ভোল্ট গুলো দিলে তখন বিভব প্রাচীরটা ভাঙার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা যাই হোক, ফিক্সড। হ্যাঁ এটা ফিক্সড, এক একটা পদার্থের জন্য এক এক রকম আর কি। আচ্ছা যাই হোক, এখন এই যে তুমি বিভবের প্রাচীরটা ভাঙবা সেটা আসলে ভাঙে কিভাবে বা দেখতে কেমন হয় যদি একটু দেখো তুমি। প্রথমে প্রাচীরটা এরকমই থাকে, পরে ইলেকট্রন গুলো এদিকে ধাক্কাচ্ছে, এরা এদিকে আনতে যাচ্ছে, এই টানটার কারণে এটা একটু বাঁকাই যায়, অনেকটা অবতল লেন্সের মতো আকৃতি হয়ে যায়। মানে বিভবের প্রাচীরটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে যখন তুমি ভোল্টেজের মান আস্তে আস্তে বাড়াচ্ছ। এরপরে এক সময় একবারে শুরু হয়ে যায়, তার কিছুক্ষণ পরে এই জায়গাটা গ্যাপ তৈরি হয় এবং সেই গ্যাপের মধ্যে দিয়ে কিসে প্রবাহ হয়,